বিসমিল্লাহির রহমানির রহিম। অনার্স চতুর্থ বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা আমাদের অনলাইনে ক্লাসগুলো ফলো করছো এবং সেই অনুযায়ী পড়াগুলো কমপ্লিট করে যাচ্ছ। আমি আজকে তোমাদের ইসলামী ব্যাংকিং ও বিমা এর উপরে ক্লাস নিব। আজকের টপিকটি হচ্ছে বাংলাদেশে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার ইতিহাস। বাংলাদেশে কিভাবে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল তার ইতিহাস। বাংলাদেশ প্রতিষ্ঠায় যেমন দীর্ঘ রাজনৈতিক পথ পরিক্রমা সম্পন্ন করতে হয়েছে, বাংলাদেশে ইসলামী ব্যাংকিং প্রতিষ্ঠার ক্ষেত্রেও তেমনই দীর্ঘ পথ অতিক্রম করতে হয়েছে। নিম্নে সেই পথ পরিক্রমা ধারাবাহিকভাবে উল্লেখ করা হলো। ১. সুদের প্রতি প্রকৃতিজাত ঘৃণা। বাংলাদেশের মানুষ ঐতিহ্যগতভাবে সুদ বিরোধী। সুদের বিরুদ্ধে তারা যুগ যুগ ধরে সংগ্রাম করেছেন। এদেশের নানা পুরাণ ও উপাখ্যানে তাদের সুদ বিরোধী মানসিকতা, ক্ষোভ ও ঘৃণার পরিচয় পাওয়া যায়। সুদ খাওয়াকে তারা এতটাই ঘৃণার কাজ মনে করে যে তারা মনে করতেন যে 7 জন সুদখোরের নাম লিখে গরুর গলায় ঝুলিয়ে দিলে সে গরুর গায়ের পোকা পড়ে যায়। প্রাতিষ্ঠানিক সুদের ব্যাপারেও তাদের অভিন্ন মতামত লক্ষ্য করা যায়। ব্রিটিশ আমলে রাজনৈতিকভাবে নির্যাতিত হওয়া সত্ত্বেও এদেশের মুসলমানগণ সুদের বিরুদ্ধে তাদের প্রচেষ্টা অব্যাহত রাখেন। সে সময়ে হিন্দু মহাজনেরা সুদের কারবার করত। ব্যাংকগুলো ছিল পুরোপুরি সুদভিত্তিক। অর্থনৈতিকভাবে পঙ্গু মুসলিমরা সুদি কারবারের সাথে জড়িয়ে পড়তে বাধ্য হতো। তারপরও এদেশের আলেম সমাজ সুদভিত্তিক লেনদেনের প্রতিকারের জন্য নানা রকম উদ্যোগ গ্রহণ করেন। তাদের চেষ্টায় কিছু কাজও হয়। ইসলামী ব্যাংক ব্যবস্থার অনুপস্থিতিতে টাকা পয়সা নিরাপদ করার প্রয়োজনে সুদী ব্যাংকে টাকা জমা রাখলেও বহু লোক তাদের অ্যাকাউন্টে সুদ হিসাব না করার নির্দেশ দেন। ২. সুদমুক্ত থাকার ব্যক্তিগত প্রচেষ্টা। ব্রিটিশ শাসনাধীন বাংলাদেশে এ সময় সুদমুক্ত বিকল্প ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগের কথাও জানা যায়। যশোর ও কক্সবাজারে এমন উদ্যোগের প্রমাণ পাওয়া যায়। যশোরের হামিদ হাজী ঝিনাইদহে ও কক্সবাজারের মাওলানা মকবুল সোবহান কক্সবাজারে প্রাতিষ্ঠানিকভাবে সুদ প্রতিকারের প্রচেষ্টা হিসেবে সুদহীন অর্থলগ্নি প্রতিষ্ঠান গড়ে তোলেন। পাকিস্তান নেতৃত্বের ব্যর্থতা। হিন্দু জমিদার ও ব্রিটিশ শাসকদের দ্বারা 2 শতাব্দীর নির্যাতনমূলক শাসন শেষে 1947 সালে পাকিস্তানের অংশ হিসেবে বাংলাদেশ স্বাধীনতা পায়। 1948 সালের 1 জুলাই স্টেট ব্যাংক অব পাকিস্তান উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের প্রথম গভর্নর জাহিদ হোসেন দেশের ব্যাংকিং ব্যবস্থা ইসলামী শরিয়ার আলোকে পুনর্গঠিত করার আহ্বান জানান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাও সুদমুক্ত ব্যাংকিং ব্যবস্থা প্রবর্তনের পক্ষে মত দেন। 1949 সালে পাকিস্তান শাসনতন্ত্রের জন্য আদর্শিক মূলনীতি প্রস্তাব গৃহীত হয়। এই প্রস্তাবে বলা হয় যে দেশের অর্থব্যবস্থা ইসলামী আদর্শের ভিত্তিতে পুনর্গঠন করা হবে, কিন্তু অন্যান্য অনেক ক্ষেত্রের মতো ইসলামের নামে প্রতিষ্ঠিত পাকিস্তান রাষ্ট্র ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার গণদাবি পূরণেও ব্যর্থ হয়। আইডিবি সনদ স্বাক্ষর। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এদেশের ইসলামী ব্যাংক প্রবর্তনের লক্ষ্যে বেসরকারি ও সরকারি উদ্যোগে নানা কর্মসূচি গৃহীত হয়। 1974 সালের আগস্ট মাসে বাংলাদেশ প্রতিষ্ঠাতা হিসেবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক বা ইসলামী উন্নয়ন ব্যাংক সনদ স্বাক্ষর করে। 1974 সালের আগস্ট মাসে বাংলাদেশ প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে ইসলামী উন্নয়ন ব্যাংক সনদ স্বাক্ষর করে। 1978 সালের এপ্রিল মাসে সেনেগালের রাজধানী ডাকারে অনুষ্ঠিত ইসলামী রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে অংশগ্রহণ করে বাংলাদেশ ইসলামী ব্যাংকের সংজ্ঞা ও সুপারিশমালা অনুমোদন করে। প্রথম প্রচেষ্টা 1979 সালের নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত
জনাব মোহাম্মদ মহসিন দুবাই ইসলামী ব্যাংকের আদলে বাংলাদেশে একটি ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার জন্য পররাষ্ট্র সচিবের কাছে লেখা একটি চিঠিতে সুপারিশ করেন। এর পরপরই ডিসেম্বর মাসে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং উইং বাংলাদেশে ইসলামী ব্যাংকিং প্রতিষ্ঠার ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের অভিমত জানতে চায়। আনুষ্ঠানিক সুপারিশ 1980 সালের মে মাসে ইসলামাবাদে অনুষ্ঠিত ওআইসি সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে ইসলামী উম্মার মধ্যে ঋণ বা বাণিজ্য সুবিধাবলীর সমন্বয় সাধন ও সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশের তদানীন্তন পররাষ্ট্রমন্ত্রী প্রফেসর শামসুল হক সকল মুসলিম দেশের শাখাসহ একটি আন্তর্জাতিক ইসলামী ব্যাংক চালুর পদক্ষেপ গ্রহণের প্রস্তাব দেন। এ বছরই নভেম্বর মাসে বাংলাদেশ ব্যাংকের গবেষণা পরিচালক জনাব এএসএম ফখরুল আহসান ইসলামী ব্যাংকসমূহের কার্যক্রম পর্যবেক্ষণ ও আলোচনার জন্য দুবাই ইসলামী ব্যাংক, মিশরের ফয়সাল ইসলামী ব্যাংক, নাসের সোশ্যাল ব্যাংক এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইসলামী ব্যাংকের কায়রো অফিস পরিদর্শন করেন। উল্লিখিত দেশসমূহে ইসলামী ব্যাংকসমূহের কার্যক্রম প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণ ও পর্যালোচনা শেষে 1981 সালের জানুয়ারি মাসে জনাব আহসান বাংলাদেশে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার সুপারিশ সহ সরকারের কাছে বিস্তারিত প্রতিবেদন দাখিল করেন। শীর্ষ নেতৃত্বের আশ্বাস ও ঘোষণা 1981 সালের জানুয়ারিতে মক্কা ও তায়েফে অনুষ্ঠিত হয় ওআইসি সদস্যভুক্ত দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানদের শীর্ষ সম্মেলন। সম্মেলনে বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইসলামী দেশসমূহের মধ্যে আন্তঃব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধা বাড়ানোর জন্য একটি স্বতন্ত্র ব্যাংকিং ব্যবস্থা চালু করার ব্যাপক প্রয়োজনীয়তার প্রেক্ষিতে অভিন্ন ইসলামী ব্যাংকিং প্রতিষ্ঠার প্রস্তাব দেন। প্রস্তাবটি সানন্দে গৃহীত হয়। ইসলামী ব্যাংকিং শাখা চালুর সিদ্ধান্ত ও প্রশিক্ষণ প্রবর্তন জানুয়ারির শীর্ষ সম্মেলনের প্রস্তাব ও ঘোষণার পরিপ্রেক্ষিতে সুদানের খার্তুমে এই বছর মার্চে ওআইসি সদস্যভুক্ত দেশসমূহের কেন্দ্রীয় ব্যাংকসমূহের গভর্নরদের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণের কথা জানিয়ে একটা প্রতিবেদন পেশ করেন। এপ্রিল মাসে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের কাছে লেখা পত্রে পাকিস্তানের মতো বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকসমূহের সকল শাখায় পরীক্ষামূলকভাবে পৃথক ইসলামী ব্যাংকিং কাউন্টার চালু করে এবং এজন্য পৃথক লেজার রাখার পরামর্শ দেওয়া হয়। অর্থ মন্ত্রণালয়ের পরামর্শ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সভাপতিত্বে 13 এপ্রিল রাষ্ট্রায়ত্ত ব্যাংকসমূহের শীর্ষ কর্মকর্তাদের একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশের সকল জেলা সদরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকসমূহের একাধিক ইসলামী শাখা খোলার সিদ্ধান্ত গৃহীত হয়। গৃহীত সিদ্ধান্ত কার্যকর করার লক্ষ্যে সরকারি ও বেসরকারি পর্যায়ে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়। এরই অংশ হিসেবে জুন মাসে জেনেভায় একজন কর্মকর্তাকে এবং 29 আগস্ট থেকে 17 সেপ্টেম্বর কায়রোতে 4 জন কর্মকর্তাকে ইসলামী ব্যাংকিং ও বীমা বিষয়ে প্রশিক্ষণ গ্রহণের জন্য পাঠানো হয়। এ বছরের অক্টোবর-নভেম্বরে সোনালী ব্যাংক স্টাফ কলেজে ইসলামী ব্যাংকিং বিষয়ে মাসব্যাপী আন্তঃব্যাংক আবাসিক প্রশিক্ষণ কোর্সের ব্যবস্থা গ্রহণ করা হয়। এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম যে সরকারি উদ্যোগ, এবার বেসরকারি প্রাতিষ্ঠানিক উদ্যোগ। সরকারি উদ্যোগের পাশাপাশি বেশ কিছু সংখ্যক বেসরকারি প্রতিষ্ঠানও 1977 থেকে 1982 সাল পর্যন্ত সময়ে বাংলাদেশে ইসলামী ব্যাংকিং প্রতিষ্ঠার প্রেক্ষাপট প্রতিষ্ঠা ও জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ সকল প্রতিষ্ঠানের মধ্যে ইসলামিক ইকোনমিক্স রিসার্চ ব্যুরো বা আইইআরবি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট বা বিআইবিএম, বাংলাদেশ ইসলামিক ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বা বিআইবিএ, ওয়ার্কিং গ্রুপ ফর ইসলামী ব্যাংকিং ইন বাংলাদেশ বা WGIBB, বাইতুশ শরফ ইসলামী গবেষণা প্রতিষ্ঠান এবং ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশের নাম বিশেষভাবে উল্লেখ করা যায়। এদের বাইরে মুসলিম বিজনেসম্যান সোসাইটির ব্যানারে একদল মুসলিম ব্যবসায়ী ও সমাজ হিতৈষী সম্মানিত ব্যক্তিবর্গ বেসরকারি পর্যায়ে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার অনুকূল বিশেষ ভূমিকা রাখে।
জাতীয় কর্মশালা ও প্রশিক্ষণ। প্রতিষ্ঠান পর্যায়ে বাংলাদেশে ইসলামী ব্যাংকিং প্রতিষ্ঠার সবচেয়ে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করে ইসলামিক ইকোনমিক্স রিসার্চ ব্যুরো (আইইআরবি) ও বাংলাদেশ ইসলামিক ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিআইবিএ) শীর্ষক পেশাজীবী সংগঠন দুটি। এক্ষেত্রে আইইআরবি 1979 সালের জুলাই মাসে ঢাকায় একটি জাতীয় সেমিনারের আয়োজন করে। 1980 সালের 15 থেকে 17 ডিসেম্বর আয়োজন করে একটি আন্তর্জাতিক সেমিনারের। 3 দিনব্যাপী অনুষ্ঠিত এই আন্তর্জাতিক সেমিনারে জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক, অর্থনীতিবিদ ও ব্যাংকারগণ প্রবন্ধ পাঠ, মতামত বিনিময় ও আলোচনার মাধ্যমে ইসলামী ব্যাংকিং প্রতিষ্ঠার সমস্যা ও সম্ভাবনা নিয়ে কথা বলেন এবং সমস্যাসমূহ দূর করে সম্ভাবনাসমূহ কাজে লাগানোর বাস্তব নির্দেশনা প্রদান করেন। 1981 সালের মার্চ মাসে বিআইবিএ ঢাকাতে আয়োজন করে একটি 2 দিনব্যাপী ইসলামী ব্যাংকিং কর্মশালা। এ বৎসরই বায়তুশ শরফ ইসলামী গবেষণা প্রতিষ্ঠান চট্টগ্রামে এরকম একটি সেমিনারের আয়োজন করেন। 1982 সালের 18 থেকে 30 জানুয়ারি ইসলামী ব্যাংকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বিআইবিএম। এ বছরের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে বিআইবিএ ঢাকায় ইসলামী ব্যাংকিং বিষয়ে 5টি সান্ধ্যকালীন প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেন। এর প্রতিটি কোর্সের মেয়াদ ছিল 1 মাস। বেসরকারি ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার আবেদন। ইতোমধ্যে বেসরকারিভাবে উদ্যোগে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন করা হয়। আইডিবি এক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। এ বছরের 1982 সালে নভেম্বর মাসে আইডিবি এর একটি পর্যবেক্ষক দল বেসরকারি খাতে যৌথ উদ্যোগে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে বাংলাদেশ সফর করেন। পর্যবেক্ষক দল জেদ্দায় ফিরে যেয়ে বাংলাদেশে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা আইডিবি এর মূলধন বিনিয়োগের পক্ষে সুপারিশ করে। এরই প্রেক্ষিতে 16 ডিসেম্বর রাষ্ট্রায়ত্ত ব্যাংকসমূহের একটি যৌথ সভা হয়। সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর সভাপতিত্ব করেন। এ সভায় দেশে শীঘ্রই ইসলামী ব্যাংকিং চালুর ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের যাত্রা শুরু। সবার সিদ্ধান্ত, বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষণা চেষ্টা এবং আইডিবি এর আগ্রহের কারণে অবশেষে বাংলাদেশে বেসরকারি পর্যায়ে একটি ব্যাংক প্রতিষ্ঠার অনুমতি দেওয়া হয়। এরই ফলশ্রুতিতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড 1983 সালের 13 মার্চ নিবন্ধিত হয়। 28 মার্চ ব্যাংকিং লাইসেন্স লাভ করে এবং এই বছরই 30 মার্চ থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম সুদমুক্ত ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংক হিসেবে কাজ শুরু করে। তাহলে এই দীর্ঘ পথ পরিক্রমা শেষে বাংলাদেশে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1983 সালের 13 মার্চ। আর 30 মার্চ থেকে এটি দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম সুদমুক্ত শরিয়া ভিত্তিক ব্যাংক হিসেবে কাজ শুরু করে। বাংলাদেশ ইসলামী ব্যাংকের বিস্তৃতি। বাংলাদেশে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে এদেশের ধর্মপ্রাণ সচেতন মানুষের আজন্ম লালিত সুদমুক্ত ব্যাংকিংয়ের স্বপ্ন সফল হয়। তারা একে এতটাই আপন করে নেয় যে এদেশে ইসলামী ব্যাংকের অভাবনীয় সফলতা লাভ করে। এই সাফল্য উদ্যোক্তাদের আরও নতুন নতুন ইসলামী ব্যাংক প্রতিষ্ঠায় উৎসাহিত করে। এরই ধারাবাহিকতায় 1987 সালে আল বারাকা ব্যাংক বাংলাদেশ লিমিটেড, 1995 সালে আল আরাফা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও সোশ্যাল ইনভেস্টমেন্ট ব্যাংক লিমিটেড, 1997 সালে আল ফয়সাল ইসলামী ব্যাংক অব বাহরাইন, বর্তমানে তা শামিল ব্যাংক নামে বিদেশি ইসলামী ব্যাংকের একটি শাখা, এবং 2001 সালে শাহজালাল ব্যাংক প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশে ইসলামী ব্যাংকিং এর সফলতার সবচেয়ে বড় দৃষ্টান্ত এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড বা এক্সিম ব্যাংক।
সুদভিত্তিক ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত এই ব্যাংকটি 2004 সালের জুলাই থেকে সম্পূর্ণভাবে ইসলামী ব্যাংকিং শুরু করে। ইসলামী ব্যাংকিংয়ের সাফল্যে উৎসাহিত হয়ে বাংলাদেশের বেশ কিছু বেসরকারি ব্যাংক সুদভিত্তিক ব্যাংকিংয়ের পাশাপাশি স্বতন্ত্র শাখা ও হিসাব নিয়ন্ত্রণের মাধ্যমে শরিয়া ভিত্তিক ব্যাংকিংয়ে অংশ নিয়েছে। এই ব্যাংকগুলির মধ্যে প্রাইম ব্যাংক, ঢাকা ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক অন্যতম। সম্প্রতি শাখার মাধ্যমে ইসলামী ব্যাংকিং শুরু করেছে এদেশে কর্মরত কিছু আন্তর্জাতিক ব্যাংক। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং এসএসবি ব্যাংক এর মধ্যে অন্যতম। তাহলে আমরা এতক্ষণ কিভাবে ইসলামী ব্যাংক বাংলাদেশে প্রতিষ্ঠিত হলো, তার পটভূমি, উৎপত্তি আর কিভাবে ক্রমবিকাশ লাভ করেছে তা পড়লাম। এখন আমরা পড়ব বাংলাদেশে ইসলামী ব্যাংকের সমস্যা ও সম্ভাবনা। বাংলাদেশে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠায় কি কি সমস্যা রয়েছে এবং বাংলাদেশের ব্যাংকিং খাতে এই ব্যাংকটির সম্ভাবনা কেমন। (1983) সালে যাত্রা শুরুর পর থেকে বাংলাদেশে ইসলামী ব্যাংকিং এ খাতের সবচেয়ে দ্রুত বিকাশমান ব্যাংকিং ধারা। কিন্তু জনগণের চাহিদা ও আকাঙ্ক্ষা অনুসারে এ ধারা বেগবান হওয়ার কথা থাকলেও নানা প্রতিকূলতার কারণে তা সম্ভব হয়নি। বাংলাদেশে ইসলামী ব্যাংকের ক্ষেত্রে প্রধানত যে সমস্যাগুলো প্রত্যক্ষ করা যায় সেগুলো হলো সুদভিত্তিক অর্থব্যবস্থা। বাংলাদেশে ইসলামী ব্যাংকিংয়ের প্রধান সমস্যা হলো সুদভিত্তিক জাতীয় অর্থব্যবস্থা এবং রাষ্ট্রীয় ব্যাংকিং। ইসলামী ব্যাংক কোনো গণবিচ্ছিন্ন ব্যাংক নয়। দেশের মানুষের সর্বাত্মক সম্পৃক্ততা নিয়েই এ ব্যাংক পরিচালিত হয়। কিন্তু জাতীয় অর্থব্যবস্থা সুদভিত্তিক হলে এবং জাতীয় ব্যাংকিং সুদের নীতিতে পরিচালিত হলে সেক্ষেত্রে ইসলামী ব্যাংক আশানুরূপ সফলতা পায় না। ধরা যাক 4টি এমন বিনিয়োগ প্রকল্পের কথা, যার প্রথমটির মুনাফার সম্ভাব্য হার শতকরা 5 ভাগ, দ্বিতীয়টির শতকরা 10 ভাগ, তৃতীয়টির 15 ভাগ, চতুর্থটির 20 ভাগ বা তার উপরে। বিনিয়োগ প্রকল্পগুলোতে সুদভিত্তিক ব্যাংক যদি 10% সুদে এবং ইসলামী ব্যাংক যদি 10% মুনাফায় মূলধন বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে, স্বাভাবিকভাবেই ইসলামী ব্যাংক যে সকল প্রকল্পে মুনাফার সম্ভাব্য হার শতকরা 15 ভাগ বা তার ঊর্ধ্বে সে সকল প্রকল্পে বিনিয়োগ সুবিধা পাবে না, বরং বিনিয়োগ প্রকল্প 4টি 2 ভাগে ভাগ হয়ে যাবে। যে সকল প্রকল্পে সম্ভাব্য মুনাফা হবে শতকরা 10 ভাগ বা তার চেয়ে কম, সেগুলো পাবে ইসলামী ব্যাংক, আর যেগুলোতে লাভের সম্ভাব্য হার শতকরা 15 ভাগ বা তার উপরে, সেগুলো পাবে সুদভিত্তিক প্রচলিত ব্যাংক। কেননা সুদের হারের চেয়ে কম লাভে বিনিয়োগের জন্য কেউ ব্যাংক লোন গ্রহণ করতে আগ্রহী হবে না। আবার লাভ লোকসান অংশীদারিত্বের ভিত্তিতে ব্যাংকে বেশি লাভ দিতেও রাজি হবে না। সুদ সম্পর্কে অসচেতনতা ও সুদের প্রকৃতি সম্পর্কে অজ্ঞানতা এবং ইসলামী ব্যাংকের মুনাফা সম্পর্কে ভুল ধারণাও বাংলাদেশে ইসলামী ব্যাংকিংয়ের একটি গুরুত্বপূর্ণ বাধা। সাধারণভাবে এদেশের মানুষ সুদের লেনদেনে অনাগ্রহী। তারা সুদকে এবং সুদখোরকে জঘন্য ঘৃণ্য মানুষ হিসেবে বিবেচনা করে। তা সত্ত্বেও তাদেরকে সুদের লেনদেন করতে হয় জাতীয় অর্থ ও ব্যাংকিং ব্যবস্থা সুদভিত্তিক হওয়ার কারণে। তারা মনে করে অন্যান্য ব্যাংকের মতো ইসলামী ব্যাংকেও সুদের কারবার করে, কেবল সুদের পরিবর্তে নাম বলে মুনাফা। তারপর 2 নম্বর, আইনের অভাব। বাংলাদেশ ইসলামী ব্যাংকিং পরিচালনায় সুষ্ঠু ও নিয়ন্ত্রিত আইন নেই।
সম্প্রতি এ সংক্রান্ত কিছু আইন ব্যাংক পরিচালনা নীতিতে বিধিবদ্ধ করা হলেও প্রয়োজনের তুলনায় তা যেমন অপর্যাপ্ত, অনেক ক্ষেত্রে আবার অবাস্তব। 3. অভিজ্ঞ লোকের অভাব। ব্যাংকিংয়ে অভিজ্ঞ ইসলামী চিন্তাবিদদের অপ্রতুলতা একটি অন্যতম সমস্যা। এদেশে যারা ইসলামী চিন্তা দর্শনের ধারক হিসেবে স্বীকৃত, সে আলিম সমাজের অধিকাংশই ব্যাংকিং বিষয়ে প্রয়োজনীয় ধারণা রাখেন না। আবার যারা ব্যাংকিং বোঝেন, তাদের অধিকাংশ ইসলামী নীতি আদর্শ ও জীবনাদর্শ সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখেন না। ইসলামী ব্যাংকিং পরিচালনার জন্য এই দ্বিবিধ যোগ্যতাসম্পন্ন লোক প্রয়োজন। বাংলাদেশে এমন লোক নিতান্তই কম। 4. সহায়ক পদ্ধতির অভাব। কোনো পদ্ধতি বা ব্যবস্থা এককভাবে সফল হতে পারে না। প্রকৃত সফলতা অর্জন করতে হলে পদ্ধতিটিকে আরও কিছু সহায়ক ব্যবস্থা বা পদ্ধতির উপর নির্ভর করতে হয়। ইসলামী ব্যাংকিংও এর ব্যতিক্রম নয়। সার্বিকভাবে একে সফল করতে হলে প্রয়োজন শরিয়া বিশেষজ্ঞ, ইসলামী অর্থনীতিবিদ, আইনজীবী, হিসাব নিরীক্ষক, ব্যবস্থাপনা উপদেষ্টা, গ্রাহক উদ্যোক্তার প্রমুখের সমন্বিত সেবা। এজন্য যে মানের শিক্ষা ব্যবস্থা ও প্রশিক্ষণ থাকা দরকার, তা বাংলাদেশে পুরোপুরি অনুপস্থিত। 5. দক্ষ কর্মীর অভাব। ইসলামী ব্যাংক শরিয়া মোতাবেক পরিচালিত ব্যাংক। কেবল ব্যাংকিং আইন ও ব্যবস্থাপনা দিয়ে এ ব্যাংকিং সফল হবে না। এজন্য প্রয়োজন যথাযথ ইসলামী আবেগ ও আন্তরিকতা সম্পন্ন একদল দক্ষ কর্মী ও বিনিয়োগ গ্রাহক, যারা আল্লাহর কাছে জবাবদিহি চেতনায় স্ব ভূমিকা নিষ্ঠার সাথে পালন করবেন। বাংলাদেশে এমন কর্মী ও জনগণের প্রয়োজনের তুলনায় খুবই কম। প্রয়োজনীয় গবেষণার অভাব। প্রয়োজনীয় গবেষণার অভাব। শরীয়তের আলোকে বৈদেশিক বাণিজ্যের সকল বিষয় পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য এ বিষয়ে ব্যাপক গবেষণা প্রয়োজন। কেননা সফল বৈদেশিক বাণিজ্য ছাড়া একটি ব্যাংকিং ব্যবস্থা সফল হতে পারে না। বিষয়টি সম্ভবপর করে তোলার জন্য শরিয়া বিশেষজ্ঞ ও ব্যাংকারদের সমন্বয়ে প্রাতিষ্ঠানিক পর্যায়ে গবেষণায় বাংলাদেশে উল্লেখ করার মতো কোনো অগ্রগতি নেই। সচেতন গ্রাহকের অভাব। ইসলামী ব্যাংক শরিয়া ভিত্তিক ব্যাংক, এর গ্রাহকেরাও তাই শরিয়া সম্মত বিনিয়োগে গ্রাহক। কেবল ব্যাংকের নিষ্ঠার, সচেতনতা এবং ব্যাংক কর্মীদের জ্ঞান দিয়ে এ ব্যবসা সফল করা যাবে না। সচেতনতা এবং ব্যাংক কর্মীদের জ্ঞান দিয়ে এ ব্যবসা সাফল্য পাবে না। ব্যাংকিং ধারায় সরাসরি অংশীদার হিসেবে গ্রাহকদেরও ব্যাংকিং সম্পর্কে শরীয়তের দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানতে হবে এবং সে অনুযায়ী নিজ দায়িত্বে ব্যাংকের কার্যক্রম পর্যবেক্ষণ করতে হবে। কিন্তু বাংলাদেশে এ মানের গ্রাহক নেই। 8. গ্রাহকদের খেলাপি প্রবণতা। প্রচলিত ব্যাংকিং ধারার খেলাপি ঋণ প্রবণতা বাংলাদেশি ইসলামী ব্যাংকিংয়ের অন্যতম অন্তরায়। কেননা ঋণ খেলাপি হয়ে গেলেও প্রচলিত ব্যাংক লোকসানের মুখোমুখি হয় না। খেলাপি ঋণের ওপর সুদ এবং দণ্ড সুদ আদায় করে তারা ঋণ খেলাপির ক্ষতি পুষিয়ে নেয়। কিন্তু ইসলামী ব্যাংক এ জাতীয় কোনো উদ্যোগ গ্রহণ করতে পারে না। কেননা বিনিয়োগ খেলাপি হয়ে গেলেও ইসলামী ব্যাংক সেই বিনিয়োগ থেকে কোনো আয় করতে পারে না। কারণ মুনাফার নতুন হার ধার্য করা বা খেলাপি বিনিয়োগ গ্রাহককে জরিমানা করে আয় করা ইসলামী শরিয়া অনুমোদন করে না। এছাড়া সুদমুক্ত সিকিউরিটি বন্ড বা সঞ্চয় বন্ডের অভাবও এদেশে ইসলামী ব্যাংকিংকে পিছিয়ে রাখছে। প্রচলিত ব্যাংক লেনদেনের জন্য অর্থবাজারে নানা মানের সুদভিত্তিক বেশ কিছু সিকিউরিটিজ বন্ড ও সঞ্চয় বন্ড চালু করেছে। ইসলামী ব্যাংক এরকমের কোনো উদ্যোগ এখন পর্যন্ত সফল করে তুলতে পারেনি। আশার কথা, বাংলাদেশ ব্যাংকের সহায়তায় সরকার ইসলামিক ইনভেস্টমেন্ট বন্ড নামে একটি নতুন বন্ড চালুর উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগ সফল হলে এক্ষেত্রে কিছুটা অগ্রগতি হবে বলে আশা করা যায়। উল্লিখিত সমস্যা ও বাধা থাকা সত্ত্বেও ইসলামী ব্যাংকিংয়ের জন্য বাংলাদেশ একটি অত্যন্ত সম্ভাবনাময় ক্ষেত্র। বলা যায়, এদেশে ইসলামী ব্যাংকিংয়ের সম্ভাবনা প্রায় সীমাহীন। বাংলাদেশে ইসলামী ব্যাংকিংয়ের পথিকৃৎ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অগ্রগতি ও উন্নতির পরিসংখ্যান থেকে এ বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে।
2001 সালের তুলনায় 2002 সালে যেখানে সকল ব্যাংকের প্রবৃদ্ধির হার ছিল 13.40%, সেখানে সুদভিত্তিক জাতীয় আন্তর্জাতিক অর্থব্যবস্থার পূর্ণ সহযোগিতা নিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকসমূহের আমানত প্রবৃদ্ধির হার মাত্র 8.87%, আর সকল বেসরকারি ব্যাংকের 22.37%, আর সেখানে ইসলামী ব্যাংকের প্রবৃদ্ধি হলো 33.49%। বিনিয়োগের ক্ষেত্রেও বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের 8.59% এবং সকল বেসরকারি ব্যাংকের 23.88% প্রবৃদ্ধির বিপরীতে এককভাবে ইসলামী ব্যাংকের প্রবৃদ্ধি 30.64%। বস্তুত সংখ্যাগরিষ্ঠ মুসলিমের এই দেশের জনগণের প্রাণের দাবি ও চাহিদাই এদেশে ইসলামী ব্যাংকিং বিকাশের নেপথ্যে মূল চালিকা শক্তি, যে কারণে নানা রকম সমস্যা ও রাষ্ট্রীয় অসহযোগিতা এবং বিভিন্ন অপপ্রচার সত্ত্বেও বাংলাদেশে ইসলামী ব্যাংক এখন একটি নিয়ত অগ্রসরমান ধারা। আজকে আমি তোমাদের সাথে ক্লাসটি এখানে শেষ করব। আমি একটু অসুস্থ আছি, আমার জন্য তোমরা দোয়া করবে। তোমরা ভালো থেকো। খোদা হাফেজ।